প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় অ্যাকাউন্টিং এর ডেবিট ক্রেডিট নির্ণয়। অ্যাকাউন্টিং এ আমাদের মৌলিক ধারণার গত ক্লাসে বলেছিলাম যে অ্যাকাউন্টিং প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, তবে কিছু কিছু বিষয় আছে অবশ্যই শিখতে হবে, না হলে বেস গড়ে উঠবে না। তার ভিতরে একটা মৌলিক ধারণা আগের দিন দিয়েছি, আর একটা অ্যাকাউন্টিং এর ডেবিট ক্রেডিট নির্ণয়। যদি তোমরা ডেবিট ক্রেডিট ঠিক মতো নির্ণয় করতে পারো তাহলে অ্যাকাউন্টিং তোমার কাছে ডাল ভাত, একটুও সময় লাগবে না শিখতে। অর্থাৎ এজন্য এমন তোমার ঘরের ফ্লোর হয়ে গেছে, তোমার ঘরের দেয়াল হয়ে গেছে, জাস্ট ঘরটা একটু সাজাতে হবে। অর্থাৎ কোথায় জানালায় কেমন কাজ করবা, দরজায় কেমন কাজ করবা, তুমি টাইলস বসাবা নাকি তুমি প্লাস্টার করবা, এই জিনিসগুলো জাস্ট সাজাতে হবে, আর কিন্তু কিচ্ছু না। তাহলে আসো আমরা অ্যাকাউন্টিং এর ডেবিট ক্রেডিট নির্ণয়ের বিষয়টা বুঝি। আর আগামী ক্লাস থেকে অবশ্যই প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে হাতে কলমে শেখানো হবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, অ্যাকাউন্টিং এর ডেবিট ক্রেডিট নির্ণয়ের ব্যাপারে মূল একটা কথা আমি বলি, সেটা হচ্ছে উৎসব ডেবিট আর আদামূল ক্রেডিট। আসো এই উৎসব আর আদামূলের বিষয়টা আমরা একটু বোর্ডে বুঝি। খেয়াল করো শিক্ষার্থীরা, উৎসব ডেবিট, আদামূল ক্রেডিট, এর ভিতরে কি জিনিস লুকোনো আছে আমরা একটু খেয়াল করি। উৎ সমান সমান উত্তোলন। উত্তোলন সম্পর্কে আমি আগের দিন বলেছিলাম যে মালিক প্রতিষ্ঠান থেকে যা নিয়ে যাবে তাই উত্তোলন। এরপর হচ্ছে সম্পদ। সম্পদ সাথে সম্পদ। সম্পদ সম্পর্কে আমি বলেছিলাম আমরা যা দ্বারা কোনো সুবিধা পাবো তাই সম্পদ। এরপর বতে ব্যয়। ব্যয় অর্থাৎ কোনো কাজের বিনিময়ে যখন কোনো টাকা চলে যায় বা টাকা যাওয়ার মতো উপযুক্ত অবস্থা তৈরি হয় সেটাই হচ্ছে ব্যয়। তাহলে আমরা কি জানলাম? উত্তোলন, সম্পদ, ব্যয়, এগুলো কিন্তু ডেবিট হয়। আর শিক্ষার্থীরা, আদামূলের ভিতরে কি কি আছে আমরা একটু খেয়াল করি। আতে আয়, অর্থাৎ আয় যা কোনো কাজের বিনিময়ে টাকা আসে বা আসার উপযুক্ত অবস্থা তৈরি হয়। দায় অর্থাৎ যা দ্বারা পরবর্তীতে আমাকে সুবিধা দিতে হবে তাই হচ্ছে দায়। আর মূলে হচ্ছে মূলধন, অর্থাৎ যা মালিক ব্যক্তিগত তহবিল থেকে প্রতিষ্ঠানে নিয়ে আসবে তাই মূলধন। আয়, দায়, মূলধন, এই তিনটা হচ্ছে ক্রেডিট। আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের মূল মন্ত্র উৎসব ডেবিট, আদামূল ক্রেডিট। আর একটা কথা মনে রাখবা শিক্ষার্থীরা, এই নোটটা খুব খেয়াল, বাড়লে যা তাই, কমলে বিপরীত। শিক্ষার্থীরা মনে করো তুমি একটা প্রতিষ্ঠানে চাকরি করো, প্রতিষ্ঠানটার নাম ডেবিট। ডেবিট কোম্পানি তোমাকে বলেছে আমাদের প্রতিষ্ঠানের অবস্থা তো ভালো না, আগামী মাস থেকে তোমাকে 5,000 টাকা বেতন কমিয়ে দেওয়া হবে। তো কি মনে হয় তুমি কি সেখানে চাকরি করবা? কারণ তোমার একটা জীবন স্টাইল আছে, সেই স্টাইলে যখনই 5,000 টাকা তোমার আয় কমে যাবে, জীবন স্টাইলে অবশ্যই একটা বিরাট পার্থক্য দেখা দিবে। তখন কিন্তু ওই চাকরিটা তোমার আর করতে ভালো লাগবে না, তখন তুমি চেষ্টা করবা এই চাকরিটা ছেড়ে দিতে। তো ওই তোমার এলাকাতেই আর একটা কোম্পানি আছে, ক্রেডিট কোম্পানি। তখন তুমি কি করবা? যেহেতু এই কোম্পানি তোমাকে বেতন কমিয়ে দিয়েছে, তোমার তো এই কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা আছে, এটা নিয়ে তুমি চেষ্টা করবা ক্রেডিট কোম্পানিতে যাওয়ার। কিন্তু যদি এটা হতো, ডেবিট কোম্পানি তোমাকে বলেছে তোমার কাজের উপরে আমরা খুশি, তোমাকে আগামী মাস থেকে 5,000 টাকা বেতন বাড়িয়ে দেওয়া হবে, তাহলে কি তুমি ডেবিট কোম্পানি থেকে ক্রেডিট কোম্পানিতে যাওয়ার চেষ্টা করতাম? কখনোই করতাম না। আবার একইভাবে আমরা একটু খেয়াল করি, ক্রেডিট কোম্পানি, এখানকার কোনো ওয়ার্কারও যদি বেতন কমানো হয় ডেবিট কোম্পানিতে আসার চেষ্টা করবে, আবার যদি তার বেতন বাড়ানো হয় তাহলে সে ডেবিট কোম্পানিতে কখনোই আসবে না। একইভাবে শিক্ষার্থীরা আমরা এখানে লিখেছি যে উৎসব ডেবিট, আদামূল ক্রেডিট, অর্থাৎ উৎসবের ভিতরে আছে উত্তোলন, সম্পদ, ব্যয়, এই তিনটা জিনিস হবে ডেবিট। আদামূলের ভিতরে আছে আয়, দায়, মূলধন, এরা হবে ক্রেডিট। এদের কোনো কিছুর পরিমাণ যদি বৃদ্ধি পায়, অর্থাৎ ডেবিট দিকের কোনো কিছুর পরিমাণ বৃদ্ধি পেলে সেটা ডেবিটই থাকবে, ক্রেডিট দিকের কোনো কিছুর পরিমাণ বৃদ্ধি পেলে সেটা ক্রেডিটই থাকবে। অর্থাৎ উত্তোলন, সম্পদ বা ব্যয় যদি বেড়ে যায় তারা ডেবিট হবে,
আবার আয় দায় মূলধন যদি কমে যায় তারা ক্রেডিট হবে। আর একটু খেয়াল করি, যদি এদের কারো পরিমাণ কমে যায়, অর্থাৎ উত্তোলন সম্পদ বা ব্যয়ের পরিমাণ যদি কমে যায়, তাহলে সে বিপরীত দিকে যাবে, অর্থাৎ ক্রেডিট হয়ে যাবে। আবার আয় দায় মূলধনের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে সে বিপরীত দিকে যাবে, অর্থাৎ এখানে ক্রেডিট ছিল কিন্তু সে ডেবিট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরও আমাদের আরো কিছু মন্ত্র আছে, আরো কিছু সূত্র আছে। এটা হচ্ছে মূল মন্ত্র। মন্ত্রটা যে ভালো করে বুঝবা, এরপরে আমাদের আরো কিছু সূত্র আছে, সূত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, অল্প অল্প আলোচনা করব। এই আলোচনাগুলো থেকে আশা করি তোমরা বুঝতে পারবা। তোমরা একটু মন দিয়ে ক্লাসটা, সম্পূর্ণ ক্লাসটা না টেনে দেখো, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবা। প্রথম সূত্র, কোনো পণ্য কিনলেই ক্রয় হিসাব ডেবিট, বিপরীত পাশে যা থাকবে তাই ক্রেডিট হবে। অর্থাৎ যদি আমি নগদে কিনি বলবো ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। যদি বাকিতে কিনি ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। যদি ব্যাংকের মাধ্যমে কিনি ক্রয় ডেবিট, ব্যাংক ক্রেডিট। যদি মালিক ব্যক্তিগত তহবিল থেকে টাকা দিয়ে আমাকে পণ্য কিনে দেয়, আমি কিন্তু প্রতিষ্ঠান, আমি প্রথম দিনই বলেছি, আমি যখন অ্যাকাউন্টিং এর অঙ্ক করব আমি নিজেকে প্রতিষ্ঠান মনে করব। আমি প্রতিষ্ঠান, মালিক আমাকে যখন তার টাকা দিয়ে কোনো কিছু কিনে দিছে, মালিক যা আনছে সেটা মূলধন, অর্থাৎ ক্রয় ডেবিট, মূলধন ক্রেডিট। যদি আমরা কোনো নোটের মাধ্যমে পণ্য কিনি ক্রয় ডেবিট, প্রদেয় নোট ক্রেডিট। বিক্রয়টা ঠিক ক্রয়ের বিপরীত, অর্থাৎ কোনো কিছু কিনলেই বলছিলাম ক্রয় হিসাব ডেবিট হবে। এই কিছু বলতে পণ্য হতে হবে, আর পণ্যের সংজ্ঞা আমি বলছিলাম যে বিক্রয়ের উদ্দেশ্যে হতে হবে। আমরা বিক্রয়ের উদ্দেশ্যে যা কিনি তাই হচ্ছে পণ্য। বিক্রয়ের উদ্দেশ্য না থাকলে সেটা পণ্য বলে গণ্য হবে না। এইবারে এই পণ্যটা যখন আমি বিক্রি করব তখন অবশ্যই বিক্রয় হিসাব ক্রেডিট হবে। আর বিপরীত পাশে যা থাকবে, যেমন নগদে বিক্রয় করলে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। চেকের মাধ্যমে বিক্রয় করলে ব্যাংক ডেবিট, বিক্রয় ক্রেডিট। বিলের মাধ্যমে বিক্রয় করলে প্রাপ্য বিল ডেবিট, বিক্রয় ক্রেডিট। বাকিতে বিক্রয় করলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। প্রাপ্য হিসাবের নামটা দেনাদারও বলা যায়। আবার যদি পণ্য বিক্রয় করে সেই টাকাটা মালিক নিয়ে যায় তাহলে উত্তোলন ডেবিট, কারণ মালিক যা নেবে উত্তোলন, আর উত্তোলনের ধর্ম এখানে কি বলছি? ডেবিট। উত্তোলন ডেবিট, বিক্রয় ক্রেডিট। হ্যাঁ শিক্ষার্থীরা, যদি বিক্রয় বাদে পণ্যের একটা ফ্লো আছে, হ্যাঁ শিক্ষার্থীরা পণ্যের একটা ফ্লো আছে। ফ্লোটা হচ্ছে পণ্য কিনে আনবো, বিক্রি করে দিব, পণ্য কিনে আনবো, বিক্রি করে দিব, পণ্য কিনে আনবো, বিক্রি করে দিব। যদি এর বাইরে অন্য কোনো কাজে আমি পণ্য ব্যবহার করি, অর্থাৎ পণ্য কিনে এনেছি বিক্রয়ের উদ্দেশ্যে কিন্তু বিক্রয় করি নাই, অন্য কোনো কাজে ব্যবহার করেছি, সেক্ষেত্রে যে কাজে ব্যবহার করব সেটা ডেবিট আর ক্রয় ক্রেডিট। অর্থাৎ যেমন আমরা যদি সমাপনী মজুত পণ্যের দিকে পণ্যটাকে ভাগ করে ফেলি, তাহলে সমাপনী মজুত পণ্য একটা সম্পদ, এটা ডেবিট হয়ে যাবে, কারণ আমরা এখানেই দেখতে পাচ্ছি যে সম্পদটা ডেবিট। আবার যেহেতু আমার পণ্য, কেনা পণ্য আমি বিক্রি বাদে অন্য কোনো খাতে ব্যবহার করেছি, আর কেনা পণ্য বিক্রি বাদে অন্য কোনো খাতে ব্যবহার করলেই ক্রয় হিসাব ক্রেডিট হবে। আবার বিনামূল্যে পণ্য বিতরণ, আমি বিনামূল্যে পণ্য বিতরণ করলাম, মানে আমার পণ্য চলে গেল কিন্তু আমি কিন্তু বিক্রি করি নাই। আচ্ছা, বিনামূল্যে কি কেউ কাউকে কিছু দেয় নাকি? বিনামূল্যে কিন্তু কেউ কাউকে কিছু দেয় না, কিন্তু আমি পণ্য দিয়েছি, এর কারণ আমার পণ্যের জন্য প্রচার বাড়ে, আর প্রচারের উদ্দেশ্যে যেটা করা হয় সেটার নাম হচ্ছে বিজ্ঞাপন। তার মানে বিজ্ঞাপন একটা খরচ, ব্যয়, ব্যয় হচ্ছে ডেবিট, তাহলে বিজ্ঞাপন ডেবিট। আর যেহেতু আমার পণ্য চলে গেছে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। এরপরে শিক্ষার্থীরা আমরা খেয়াল করি, যদি মালিক পণ্য উত্তোলন করে, তাহলে পণ্য উত্তোলন করছে মানে আমার প্রতিষ্ঠান থেকে পণ্য গেল। আমি আগেও বলছি যে আমি প্রতিষ্ঠান, আমি মালিক নই, মালিক এবং প্রতিষ্ঠান এক না। অর্থাৎ যেহেতু আমার কাছ থেকে পণ্য চলে গেল, তার মানে ক্রয় হিসাবকে ক্রেডিট দেখাতে হবে। আর নিচে কে? মালিক। নিচে মালিক যাই প্রতিষ্ঠান থেকে নেবে না কেন, উত্তোলন হিসাব ডেবিট দেখাতে হবে, কারণ উত্তোলন এখানে বলা আছে যে উৎসব ডেবিট, উত্তোলন ডেবিট। আর যেহেতু মালিক নিচে, তাহলে উত্তোলন বৃদ্ধি পাইছে, তাহলে বাড়লে যা তাই, কমলে বিপরীত দিকে চলে যাবে। এরপর শিক্ষার্থীরা আমরা খেয়াল করি, মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিয়ে যায়, মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিয়ে যায় তাহলে সেটা উত্তোলন। আর উত্তোলনের ধর্ম আমরা এখানে কি লিখছি, যে উত্তোলন হচ্ছে ডেবিট। অর্থাৎ মালিক প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিলেই উত্তোলন হিসাব ডেবিট। হতে পারে এটা নগদ টাকা, হতে পারে ব্যাংক থেকে, হতে পারে পণ্য, যাই নিক না কেন উত্তোলন ডেবিট। যদি নগদ টাকা নেয় উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। যদি ব্যাংক থেকে নেয় উত্তোলন ডেবিট, ব্যাংক ক্রেডিট। যদি
পণ্য নেয় উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট, কারণ পণ্য চলে গেছে বিক্রয় বাদে, এজন্য ক্রয় ক্রেডিট। একটু আগেই তো আমি এটা বললাম। এরপরে মালিক প্রতিষ্ঠানে যা নিয়ে আসবে, মালিক প্রতিষ্ঠানে যা নিয়ে আসবে তাই মূলধন। আর মূলধনের ধর্ম এখানে লেখা আছে মূলধন ক্রেডিট, অর্থাৎ যদি মালিক প্রতিষ্ঠানে কিছু নিয়ে আসে তাহলে আমরা মূলধনকে ক্রেডিট দেখাবো, আর বিপরীত দিক দিয়ে সে যা আনবে ওটাকেই ডেবিট দেখাবো। নগদ টাকা আনবে, নগদান ডেবিট মূলধন ক্রেডিট, ব্যাংকে টাকা জমা দিবে, ব্যাংক ডেবিট মূলধন ক্রেডিট, আমাদেরকে পণ্য কিনে দেবে, ক্রয় ডেবিট মূলধন ক্রেডিট, অর্থাৎ আমাদেরকে একটা আসবাবপত্র কিনে দেবে, আসবাবপত্র ডেবিট মূলধন ক্রেডিট, দালান কোঠা কিনে দেবে, দালান কোঠা ডেবিট মূলধন ক্রেডিট। মালিক যা আনবে ওই যেটা নিয়ে আসবে ওইটা ডেবিট আর মূলধন ক্রেডিট। তার পরের সূত্রটা হচ্ছে যদি কোনো সম্পদ আসে, প্রতিষ্ঠানে যদি কোনো সম্পদ আসে তাহলে ওই সম্পদটা ডেবিট হবে, বিপরীত পাশে যা থাকবে তা ক্রেডিট হবে, সম্পদটা নিজ নামে ডেবিট হবে। সম্পদ আসা বলতে সম্পদ বাড়া, এখানে আমি প্রথমেই বুঝাইছি যে উৎসব ডেবিট, অর্থাৎ উৎসবের সাথে হয় সম্পদ, আর এই সম্পদ যদি বৃদ্ধি পায়, সম্পদ আসলো মানে সম্পদ বৃদ্ধি পাইলো, সম্পদ বাড়লে যা তাই মানে ডেবিট ডেবিটই থাকবে। কিন্তু যদি কোনো সম্পদ আবার চলে যায়, যদি কোনো সম্পদ চলে যায় সেক্ষেত্রে বিপরীত দিকে হবে, অর্থাৎ যে সম্পদটা চলে যাবে ওই সম্পদটা ক্রেডিট হবে। সম্পদের মূল ধর্ম ডেবিট, আসলে ডেবিটই থাকবে, চলে গেলে ক্রেডিট হবে। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই, সেটা হচ্ছে নগদে আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র একটা সম্পদ, সম্পদটা আমাদের আসছে, তাহলে সম্পদ যখন আসবে নিজ নামে ডেবিট হবে, আমরা বলবো আসবাবপত্র ডেবিট। অন্য দিক দিয়ে নগদ টাকা চলে গেছে, নগদ টাকা যা দিয়ে, নগদ টাকা দিয়েও কিন্তু আমি পরবর্তীতে সুবিধা পাবো। নগদ টাকা এমন একটা জিনিস, এটা দিয়েও কিন্তু আমি পরবর্তীতে সুবিধা পাবো, আর যেহেতু নগদ টাকা দিয়ে আমি পরবর্তীতে সুবিধা পাবো, এটাও সম্পদ। আর এই নগদ টাকাটা আমার চলে গেছে, তার মানে আমার একটা সম্পদ চলে গেছে, সম্পদ ডেবিট ছিল চলে গেছে, তাই এটা ক্রেডিট হবে। একইভাবে যে কোনো সম্পদ যদি আমার ব্যাংকে টাকা জমা হয়, ব্যাংক হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, কারণ নগদ টাকা আমি জমা দিছি। আবার যদি কোনো দেনাদার আমার ব্যাংকে টাকা জমা দেয়, ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার ক্রেডিট। যদি আমি কোনো দালান কোঠা কিনি, দালান কোঠা ডেবিট, নগদান ক্রেডিট। অর্থাৎ যে কোনোভাবে সম্পদ আসলেই ওই সম্পদ ডেবিট করব, আর সম্পদ চলে গেলেই ওই সম্পদটা ক্রেডিট করব। এরপরে শিক্ষার্থীরা আমাদের এরপরের বিষয়টা হচ্ছে দায়। দায়ের দিকে আমরা, দায় কোন দিকে আছে খেয়াল করি, আদামুল ক্রেডিট, অর্থাৎ আদার দায় হচ্ছে গিয়ে, আদার দাতে হচ্ছে গিয়ে দায়, দায় বলা হয়েছে ক্রেডিট। কিন্তু যদি কোনো দায় কমে যায় সেক্ষেত্রে কিন্তু আবার দায়টা ডেবিট হবে। যেমন মনে করো আমি কোনো পাওনাদারকে টাকা পরিশোধ করে দিলাম, এই দিক দিয়ে চিন্তা করলে পাওনাদার একটা দায়, কারণ ও আমার কাছে টাকা পাবে। কিন্তু আমি যখন পরিশোধ করে দিলাম তখন কিন্তু আর দায় থাকলো না, কারণ আমার পাওনাদারকে টাকা পরিশোধ করা হয়ে গেছে, অর্থাৎ এটা আমার দায় থাকলো না, দায়টা হ্রাস পাইছে, দায়টা কমে গেছে। যখন এরকমভাবে কোনো দায় কমে যাবে তখন ওই দায়টাকে আমাদের ডেবিট দেখাতে হবে। যেমন এই এন্ট্রিটা আমাদের পাওনাদার ডেবিট হবে। আর আমার গেছে নগদ টাকা, নগদ টাকা একটা সম্পদ ছিল, তাহলে সম্পদ চলে গেছে, সম্পদ ডেবিট হয়, কিন্তু চলে গেছে তাই ক্রেডিট হবে। আবার অন্য দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা যদি কারো কাছ থেকে ঋণ নেই, তাহলে আমি একজনের কাছ থেকে ঋণ নিলাম, ঋণ এটা একটা দায় তৈরি হয়েছে, কারণ ঋণের টাকাটা আমার পরবর্তীতে শোধ দিতে হবে। তাহলে এই ঋণের টাকাটা যেহেতু আমার দায়, আর দায় এখানে বৃদ্ধি পাইছে, তাহলে ঋণ অবশ্যই এখানে ক্রেডিট হবে। কিন্তু বিপরীত পক্ষে আমার কি আসছে, আমার কাছে নগদ টাকা আসছে, আর নগদ টাকা একটা সম্পদ, আর সম্পদ যখনই আসবে তখন ওই সম্পদটা নিজ নামে ডেবিট হবে, অর্থাৎ নগদান ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। এরপরে আলোচনা যাবো না ব্যয় নিয়ে। ব্যয় এখানে কি বলা আছে, উৎসবের লাস্ট অপশনটা হচ্ছে বতে ব্যয়। ব্যয় কি বলা আছে, ডেবিট, অর্থাৎ যদি কোনো কারণে আমাদের ব্যয় হয় তাহলে ওটা ডেবিট হবে। যেমন আমি আগের বার বলেছিলাম যে বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমরা কি করলাম, প্রচারের উদ্দেশ্যে পণ্যটা ব্যয় করলাম, আর যেহেতু ব্যয় করেছি তাই বিজ্ঞাপন ডেবিট ছিল। অন্যদিকে আমরা যখন কোনো পণ্য কিনি, কেনাও একটা কাজ, কাজের বিনিময়ে যখন টাকা চলে যায় বা যাওয়ার অবস্থা তৈরি হয় সেটাই হচ্ছে ব্যয়, আর এই ব্যয়টা যখনই সংগঠিত হবে তখনই ওটা ডেবিট হবে। হ্যাঁ, তবে যদি কোনো ব্যয় কমে যায়, ব্যয় কিভাবে কমে প্রশ্ন আসতে পারে, ব্যয় কিভাবে কমে, তোমাদের মনে এই প্রশ্নটা জাগতেই পারে যে ব্যয় কিভাবে কমে। তো ব্যয় কিভাবে কমে, আচ্ছা আমরা যখন পণ্য কিনি, ক্রয় করি, তখন ব্যয় হয়, কিন্তু যখন এই ক্রয়কৃত পণ্যটা আমরা কাউকে ফেরত দিয়ে দিই তাহলে আমার ক্রয়টা চলে গেল, ক্রয় কমে গেল, তার মানে ব্যয় কমে গেল। আর ব্যয় ডেবিট হয়, ব্যয় কমে গেলে ক্রেডিট হয়, এজন্য ক্রয় করলে ক্রয় ডেবিট, কিন্তু যখন ক্রয়কৃত পণ্য ফেরত দিয়ে দেই তখন ক্রয় ফেরত ক্রেডিট হয়। শিক্ষার্থীরা একইভাবে আয়ও কিন্তু কাজের বিনিময়ে তৈরি হয়, যে কোনো আয়ও কিন্তু কাজের বিনিময়েই তৈরি হয়,
কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আয়ের কারণে টাকা আসে বা আসার অবস্থা তৈরি হয়, ব্যয়ের কারণে টাকা যায় বা যাওয়ার অবস্থা তৈরি হয়। এই যে আমাদের এই রুমটার আমরা যে ভাড়াটা দিই, রুমটা আমার হয়ে কাজ করে, এই জন্য আমি ভাড়া দিই। তাহলে কাজের বিনিময়ে এই রুমটার জন্য আমি যে ভাড়াটা দিই, এটা আমার জন্য ব্যয়। আর নগদ টাকা আমার যেটা চলে গেল, এটা হচ্ছে একটা সম্পদ, সম্পদ চলে গেলে ক্রেডিট হয়। তাহলে আমি বলবো কি, ভাড়া ডেবিট, সম্পদ মানে নগদ টাকা চলে গেল, নগদান ক্রেডিট। আচ্ছা, আবার যদি আমরা বুঝি যে আমাদের এখানে আরেকজন টিচার আছে যাকে আমাদের বেতন দিতে হয়, তাহলে বেতনটা কি, সে কাজ করছে সারা মাস আমাদের স্টুডেন্টদেরকে পড়াইছে, বেতনটা দিতে হয়। তাহলে এই বেতনটা সে কাজের বিনিময়ে নিচ্ছে, আমরা তার কাজের বিনিময়ে বেতনটা দিচ্ছি। তাহলে কি হবে, এই বেতনটা আমাদের জন্য একটা ব্যয়, কারণ কাজের বিনিময়ে যা দেওয়া হয় তাই হচ্ছে ব্যয়। একইভাবে যদি কাজের বিনিময়ে কিছু আসে, সেটা হচ্ছে আয়। যেমন আমরা যদি বলি, আমি সারা মাস শিক্ষার্থীদেরকে পড়াইছি, মাস শেষে একটা বেতন পাবো। এই যে আমি সারা মাস পড়াইছি, আমার কাজ ছিল, কাজের বিনিময়ে আমি যে বেতনটা পাচ্ছি, এটা আমার জন্য একটা আয়। তাহলে এক্ষেত্রে যখন আমি বেতন পাবো, বেতন আমার জন্য আয় হবে, তখন কি কেমন আয় হবে, বেতন আমার জন্য তখন ডেবিট হয়ে যাবে। হ্যাঁ, যদিও আমরা যারা সেবা দেই, হিসাব বিজ্ঞানের ভাষায় সেবা দিয়ে যে টাকাটা পাই, ওটাকে বেতন ধরা হয় না, ওটাকে সেবা আয় ধরা হয়। সেবা আয় 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 সবসময় ক্রেডিট হয়, সেবা আয় ক্রেডিট হবে। নগদে যে টাকাটা পাবো, নগদ একটা সম্পদ, টাকাটা আসলো, তাহলে নগদান হিসাব ক্রেডিট করতে হবে। আবার একইভাবে যদি কোনো অবস্থাতে আমাদের আয় কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আয় ক্রেডিট থাকবে না, আয়টা ডেবিট হবে। আর বিপরীত পাশে যে হিসাবটা থাকবে, সেটা ক্রেডিট হবে। তবে শিক্ষার্থীরা একটা কথা মনে রাখতে হবে, টাকা আসলেই কিন্তু আয় হয় না। যেমন আমি যদি এই বোর্ডটা বিক্রি করে দেই, আমার কিন্তু টাকা আসবে, কিন্তু বোর্ডটা যে চলে গেল, বোর্ড বিক্রি করাকে আমার কাজ তো স্টুডেন্ট পড়ানো, বোর্ড বিক্রি করা তো আমার কাজ না। তার মানে আমি বোর্ডটা কেন কিনেছি, আমি নিজে ভোগ করার জন্য কিনেছি। আর আমার ভোগ করা জিনিস যখন আমি বিক্রি করলাম, এটা আমার পণ্য ছিল না যে আমি পণ্য বিক্রি করেছি। তার মানে এটা আমার জন্য আয় বলে গণ্য হবে না, আমার একটা সম্পদ, একটা আসবাবপত্র আমার এখান থেকে চলে গেল। একদিকে নগদ টাকা আসলো, নগদান হিসাব ডেবিট, অন্যদিকে আমার আসবাবপত্র একটা সম্পদ চলে গেল, সম্পদটা ক্রেডিট হবে। এটাকে আয় বলে গণ্য করা যাবে না। ইভেন এর কারণে যে টাকাটা আমি পাইছি, সেটা কিন্তু মূলধন জাতীয় বলে গণ্য হবে, মুনাফা জাতীয় বলে না। এরপরে শিক্ষার্থীরা, যদি কোনো আসবাবপত্র বা যে কোনো সম্পদ ক্রয় করা হয়, ওই সম্পদের পিছনে যদি কখনো আমরা কোনো আনুষঙ্গিক খরচ করি, যেমন একটা আসবাবপত্র কিনে আনছি, আমার ভ্যান ভাড়া দেওয়া লাগছে, তো ওই ভ্যান ভাড়াটা কিন্তু পরিবহন হিসেবে দেখাবো না, ওই ভ্যান ভাড়াটা আমি অবশ্যই আসবাবপত্রের নামেই দেখাবো। অর্থাৎ কোনো সম্পদের পিছনে যে আনুষঙ্গিক খরচটা করা হয়, সেটা হতে পারে পরিবহন ব্যয়, হতে পারে মজুরি ব্যয়, সম্পদ কিনে প্রতিষ্ঠানে এনে সেট আপ করা পর্যন্ত যে খরচগুলো করা হয়, এগুলো সম্পদের নামেই দেখাবো, এগুলো ব্যয় হিসেবে দেখানো যাবে না, ওই সম্পদটাকে ডেবিট দেখাতে হবে। হ্যাঁ, তবে যদি কখনো অঙ্কে বলা থাকে যে আসবাবপত্র ক্রয় করে আনয়ন খরচ পরিবহনের ভিতরে অন্তর্ভুক্ত আছে, এভাবে কোনো আনুষঙ্গিক খরচ যদি খরচের নামে থাকে, সম্পদের নামে না থেকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু সংশোধন করে জাবেদা করতে হবে। অর্থাৎ যে নামে ওকে আমরা এন্ট্রি করেছি, ওই নামটাকে বিপরীত স্থানে পাঠিয়ে দিতে হবে। আর ওর যে নামটা থাকা উচিত ছিল, সেই নামটা তার নিজস্ব জায়গাতে বসাতে হবে। যেমন আমাদের এন্ট্রিতে বলে দিয়েছে আসবাবপত্র ক্রয় করে আনয়ন খরচ পরিবহন নামে ডেবিট করা আছে, কিন্তু আমাদের তো এটা পরিবহন নামে থাকা উচিত না, কারণ পণ্য কিনে প্রতিষ্ঠানে এনে সেট আপ করা পর্যন্ত যত খরচ, তা ওই আসবাবপত্র নামেই হবে। তাহলে এখানে আমাদের ডেবিট থাকা উচিত ছিল কি, আসবাবপত্র ডেবিট থাকা উচিত ছিল, কিন্তু ভুলে পরিবহন ডেবিট করা আছে। তার মানে আসবাবপত্র ডেবিট হবে, আর পরিবহনকে আসবাবপত্র এসে বলবে এই সরে বয়, সরে বসলে ডেবিট দিক থেকে ক্রেডিট দিকে চলে যাবে। অর্থাৎ কোনো ডেবিট এন্ট্রি যদি ভুলে ক্রেডিট দিকে চলে আসে, তাহলে যে ক্রেডিট দিকে আসার কথা ছিল সে আসবে, ওরে সরায় ডেবিট দিকে দিয়ে পাঠায় দিবে। অর্থাৎ কোনো অপ্রাসঙ্গিক এন্ট্রি যদি কোনো স্থানে চলে আসে, যেমন এখানে পরিবহন তো আসার কথাই ছিল না, কিন্তু পরিবহন ডেবিট দিকে বসে গেছে, তখন আমরা কি করব, তখন ওই অপ্রাসঙ্গিক এন্ট্রিটাকে বিপরীত পাশে পাঠাই দিব, সরে ভাই আমাকে বসতে দে। অর্থাৎ এখানে আসবাবপত্র ডেবিট হবে, পরিবহন ক্রেডিট হবে। একইভাবে যদি আসবাবপত্রের সংস্থাপন ব্যয়, এটাকে যদি আমাদের মজুরির ভিতরে দেখানো হয়, কিন্তু তো মজুরির ভিতরে দেখানোর কথা না, কারণ এটা সেট আপ খরচ। আর সেট আপ খরচ যেহেতু, তাহলে এটা আমাদেরকে কী করতে হবে, আসবাবপত্র ডেবিট দেখাবো, কিন্তু মজুরি ব্যয়টাকে বলবো সরে ভাই, ওকে সরায় ক্রেডিট দিকে দিয়ে দিব। তো শিক্ষার্থীরা ধন্যবাদ। আরও কিছু সাধারণ কথা বলবো আমি, যেমন যে কোনো অবচয়ের জাবেদা একটাই, অবচয় ডেবিট, পঞ্জীভূত অবচয় ক্রেডিট।
যদি এটা আসবাবপত্রের হয় তাহলে বলবো অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, ব্র্যাকেটে আসবাবপত্র লিখে দিব। যদি বলি এটা দালান কোঠার অবচয়, তাহলে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এটা ব্র্যাকেটে দালান কোঠা লিখে দিব সাইডে। এভাবে করে করতে পারি। আর কিছু কমন কথা মনে রাখতে পারি, সেটা হচ্ছে যার ভ্যাট তার দিকে বসে। কিছু সাধারণ কথা, সাধারণ নোট আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে যার ভ্যাট তার দিকে বসে, অর্থাৎ ক্রয় ডেবিট, তার ক্রয় ভ্যাটও ডেবিট হবে। বিক্রয় ক্রেডিট, তার মানে বিক্রয় ভ্যাটও ক্রেডিট হবে। একইভাবে যার ফেরত তার বিপরীত, ফেরত মানেই তো বিপরীত, যার ফেরত তার বিপরীত দিকে বসে। ফেরত মানেই তো বিপরীত, কিনে আনছি ফেরত দিয়ে দিছি, তাহলে বিপরীত কাজ না, এই জন্য যার ফেরত তার বিপরীত দিকে বসে, অর্থাৎ ক্রয় ডেবিট, তার মানে ক্রয় ফেরত ক্রেডিট। আর একটা ভুল আমাদের শিক্ষার্থীরা করে, এটা ধরতেই পারে না অনেক শিক্ষার্থীরা আছে, সেটা হচ্ছে কারবারি বাট্টা আর নগদ বাট্টার ভিতরে পার্থক্য। কখন কারবারি বাট্টা হয় আর কখন নগদ বাট্টা হয়, এটাই আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা ধরতে পারে না। মনে রাখো, যদি কোনো পণ্য কেনা বা বেচার সময় বাট্টা হয়, বাট্টা মানে স্যার টাকা ছেড়ে দিই, যদি কোনো পণ্য কেনা বা বেচার সময় টাকা ছেড়ে দেওয়া হয়, এটা কারবারি বাট্টা। কারবারি বাট্টা কোনো হিসাবে আসে না, ও কেনা বেচার সময় ডাইরেক্ট মূলদাম থেকে বাদ দিয়ে দেখানো হয়। আর যদি অর্থ পরিশোধের সময়, যেমন আমি কারো কাছে 500 টাকা পাবো, আমাকে 400 দিয়ে বলছে যাক ভাই আমি আর দিতে পারতেছি না, খুব সমস্যা আছি, আমি মেনে নিলাম, 100 টাকা ছেড়ে দিলাম, এটা নগদ বাট্টা। আবার কেউ আমার কাছে 1000 টাকা পাবে, আমি তাকে 900 টাকা দিয়ে বললাম ভাই আমি খুব সমস্যা আছে আর দিতে পারবো না, এটা নগদ বাট্টা। এমনভাবে যেমন হতে পারে নগদ বাট্টা, আবার এও হতে পারে আমি একজনের কাছে 1100 টাকা পাবো, আমি বললাম তুই যদি আজকে দিতে পারিস তুই আমাকে 1000 দে, বাকি 100 দিতে হবে না, এভাবে ছেড়ে দিয়েও হতে পারে, কিন্তু এটা পরিশোধের সময় হবে। পরিশোধের সময় যে বাট্টাটা হয় সেটাকে বলা হয় নগদ বাট্টা। নগদ বাট্টা জাবেদা, খতিয়ান, নগদান সব এন্ট্রিতে লিখতে হয়, রেওয়ামিল সব জায়গায় লিখতে হয়। কারবারি বাট্টা কোথাও লেখা হয় না, ডাইরেক্ট কেনা বা বেচার সময় ওই টাকাটা মূল দাম থেকে বিয়োগ দিয়ে দেখায় দেওয়া হয়। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরও তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, কারণ আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার, প্রয়োজনে সাপোর্ট ক্লাস করাবো, কোনো সমস্যা নাই। তোমরা ভালো থাকো, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা। তোমাদের অন্য কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবা, আর আমাদের নিয়মিত আয়োজনের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফেজ।